নমস্কার। আমার নাম মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো কবি কাবেরী রায়চৌধুরীর লেখা পাটকিলে বেড়ালটা গল্পের দ্বিতীয় অধ্যায়। আলোজোড়া শূন্যে ভেসে ভেসে এসে তার সামনে এসে স্থির হয়ে গেল। গলার শিরা চিরে চিৎকার করেও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না বিমলের। কোমরে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে, সবুজ চোখজোড়া অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। গলার উপর দুটো থাবা দিয়ে চেপে ধরল পাটকিলে বিড়ালটা। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যেও বেড়ালটাকে। থাবার নখগুলো ক্রমশ ফুটিয়ে দিচ্ছে সে গভীরভাবে বিমলের গলায়। গোঙানির শব্দও বেরোতে পারছে না বিমলের গলা দিয়ে। চোখ বেরিয়ে আসছে কোটর থেকে। থাবা দিয়ে জোরে জোরে মুখে থাপ্পড় মারছে বেড়ালটা। তার গায়ের লোম ফুলে তাকে বিশাল বড় এক জন্তুর মতো দেখাচ্ছে। গলার বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলে সে অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ে থাকা দেহটার উপর প্রসাব করে দিয়ে বেরিয়ে গেল বেড়ালটা, বা বলা ভালো অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, ও বাবা, এতক্ষণ বাথরুমে কি করছো? বাথরুমে এত দেরি দেখে তাজু বেশ কিছুক্ষণ পর উদ্বিগ্ন হয়ে বাথরুমে ধাক্কা দিতেই ছিটকিনি খুলে গেল। অন্ধকার দেখে ভয় পেয়ে গেছে তাজু। দুপা ছিটকে পিছিয়ে এসেছে। স্বগতোক্তি করল, বাথরুম অন্ধকার কেন? লাইট জ্বলবে না? লাইট জ্বালাবে না বাবা? এটা কি করে হয়? সঙ্গে সঙ্গেই উকি দিয়ে চিৎকার করে উঠেছে সে, বাবা! মুখ থুবড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে বিমল। বাথরুম জুড়ে বেড়ালের প্রসাবের তীব্র গন্ধ। ভয়ে আতঙ্কে ঠান্ডা হয়ে আসছে তাজুর শরীর। কাঁপতে কাঁপতে সে এক ছুটে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে চিৎকার করেই বসে পড়েছে। বাথরুম থেকে যখন বিমল সামন্তকে লোকজন বের করে আনলো, তখন তার চেহারা দেখে স্তম্ভিত সকলে। মুখ থুবড়ে পড়ার জন্য থুতনি কেটে গিয়েছে, কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। মুখের চেহারা বীভৎস। সমস্ত মুখ আঁচড়ে ক্ষত বিক্ষত। ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়াচ্ছে। সারা শরীর থেকে বেড়ালের প্রসাবের কটু গন্ধ। উপস্থিত সকলের বিস্ময়ের অবধি নেই। আতঙ্কিত। তাজুকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। বোবা হয়ে গিয়েছে সে। প্রশ্নের পর প্রশ্ন। কি হয়েছিল ঠিক বলো? কেমন করে হলো? এইভাবে আঁচড় দিল কে? তুমি কোথায় ছিলে? কোনো সাড়া শব্দ পাওনি? নির্বাক তাজু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু।
কিছু বলতে গিয়েও কথা আটকে গেল। বিছানার উপর কাঠ হয়ে বসে আছে সে। সকলে মিলে ধরাধরি করে বিমল সামন্তকে বিছানায় শুইয়ে দিয়েছে। ডাক্তার এসে গিয়েছেন ইতিমধ্যেই। বিমল সামন্তর মুখের বীভৎস দৃশ্য দেখে হতবাক তিনি। উপস্থিত জনতার দিকে তাকিয়ে বললেন, আগের দিনও এইরকমই কিছু, অ্যাম আই রাইট? তাজু ঘাড় নাড়ল শুধু। বিমলের পরীক্ষা করতে করতে চিন্তিত মুখে বললেন, অ্যাডমিশন লিখে দিচ্ছি। মুখে কোনো জানোয়ার অ্যাটাক করেছিল। প্রপার ট্রিটমেন্ট না হলে পুরো বডি গ্যাংগ্রিন হয়ে যাবে। এখনই ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। তাছাড়া ওর পালস রেট বিপজ্জনকভাবে লো। আমি এখন ইনজেকশন দিচ্ছি। আপনারা অ্যাম্বুলেন্সকে কল করুন। তাজুর দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন, ঠিক কি হয়েছিল বেটা? তুমি কোথায় ছিলে? আতঙ্কে নির্বাক তাজু হাতের ইশারায় বলল, আমি কিছু জানি না। হাসপাতালে ভোরের দিকে বিমলের জ্ঞান ফিরে আসতেই যন্ত্রণায় কোঁকিয়ে উঠেছে। পাশে থাকা নার্সকে ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করল, আমি কোথায়? আমার মুখে খুব যন্ত্রণা, আমার ছেলে কোথায়? তাজু পাশেই ছিল। বাবার মাথায় হাত রেখে বলল, হাসপাতালে তুমি? তোমার কি কিছু মনে পড়ছে বাবা? আচমকাই কাঁপতে শুরু করলো বিমল। থরথর করে কাঁপছে। উঠে বসে পড়েছে বেডে। চোখ ঠেলে বেরিয়ে আসতেই নার্স তাকে জোর করে শুইয়ে দিল। শুয়ে পড়ুন। নার্ভ শান্ত করার ইনজেকশন দিতেই কিছুক্ষণের মধ্যে চোখ বুজে এসেছে তার। ক্ষতবিক্ষত দাগ মুখে নিয়ে কয়েকদিন পর কলকাতায় ফিরে এলো বিমল সামন্ত আর তাজু। শান্ত হয়ে গিয়েছে হঠাৎই সে। বড় একটা ঝড় তার উপর দিয়ে গেছে বোঝাই যায়। কয়েকটা দিন কেটে গিয়েছে। মুখের ক্ষতস্থানে এখনো যন্ত্রণা। ডাক্তারের পরামর্শ মতো আয়নায় নিজের মুখ দেখে না। বারবার করে ডাক্তার সতর্ক করে দিয়েছিলেন, এখন মাসখানেক আয়নায় দেখবেন না। আপনার ভালোর জন্যই। মেডিসিন আপনার বাড়ির লোকজন লাগিয়ে দেবে। সেদিন সান্ধ্য চা পান করতে করতে বিমল ছেলেকে বলল, পুজোটা দেওয়া হলো না। হবে বাবা? আমার মুখটা কি খুব কদাকার হয়ে গেছে? ডাক্তার যে বারণ করলো মুখ দেখতে। ভালো করে হা করে খেতেও পারছি না। সেদিন কি হয়েছিল বাবা, মনে পড়ে? মাথা ঝাঁকালো বিমল। বলল, হ্যাঁ অল্প মনে পড়ে। হঠাৎ লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে গেছিলাম খুব। তারপর দুটো ভয়ঙ্কর আলো। আমার আর কিছু মনে নেই, কিচ্ছু না। অজ্ঞান হওয়ার আগে বেড়ালের পেচ্ছাবের গন্ধ পেয়েছিলাম। কি উৎকট গন্ধ। তোমার কি মনে হয় বাবা?
বাবা, এটা তো আনন্যাচারাল। কয়েকবার ভয়ে ঢোক গিলল বিমল। বলল, আমার বোধহয় নিস্তার নেই। আমি জানি না আমার কি হবে। বাবা, আমি এসব বিশ্বাস করতাম না। আমার স্কুলের বন্ধুদের ফোনে বলেছিলাম, ওরা তো রীতিমতো হাসাহাসি করলো। বলল, তুই বরং ভূতের গল্প লেখ। বিমল আহত চোখে তাকালো ছেলের দিকে। বলল, কাউকে বলার দরকার নেই। তোর মামারা তো কেস করেছে। ওদের ধারণা আমি তোর মাকে পুড়িয়ে। কিন্তু আমি কেন করব বল? আর তুই তো সেদিন বাড়িতেই ছিলি। থানা থেকে ফোন করেছিল ওরা? আসবে আবার জিজ্ঞাসাবাদ করতে আজকালের মধ্যে। থানা থেকে ফোন করেছিল ওরা, আসবে আবার জিজ্ঞাসাবাদ করতে আজকালের মধ্যে। আমাকে বাড়িতে থাকতে বলেছে পুলিশ। কেস করেছে মানে? থানায় তো ডায়েরি করেই ছিল জানিস। পুলিশ এসে তো দেখে শুনে চলে গিয়েছিল। কিন্তু ওরা আবার কেসটা নিয়ে নতুন করে লেগেছে। তাজুর মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে গিয়েছে। বিষাদের ছায়া তার চোখে মুখে। কিছু ভেবে নিয়ে বলল, মা যখন পুড়ে যায় তখন তো আমি বাড়িতে ছিলাম না বাবা। সিগারেট আনতে গেছিলাম। তুমি বললে সিগারেট ফুরিয়ে গেছে, নিয়ে আয়। তুমি মাকেও বললে মায়ের যদি কিছু প্রয়োজন লাগে তাহলে বলতে। মা নুন আনতে বলল আমাকে। মায়ের সঙ্গে সেই শেষ দেখা হবে জানতাম না। তুমি পারলে না? না বাবা, বাঁচাতে? জোরে জোরে মাথা নাড়াচ্ছে বিমল। বলল, না না না, পারিনি। ভয় পেয়ে গিয়েছিলাম তোর মাকে ওরকম দাউ দাউ করে জ্বলতে দেখে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ভয় পেয়ে কিচেনের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। চিৎকার করে সবাইকে ডেকেছি, কিন্তু লোকজন আসতে আসতে। কিন্তু ওই বেড়ালটা তোর মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে টানাটানি করছিল। হ্যাঁ রে, বেড়ালটাই তোর মাকে মারেনি তো? মানে পিকু মাকে পুড়িয়ে মারবে? তুমি কি পাগল? আর ও পুড়িয়ে মারবে কিভাবে? গ্যাস ব্লাস্ট করে তো মায়ের শরীরে আগুন লেগেছিল। তাতে বিড়ালটার ভূমিকা কি? পুলিশ এসে তো বলল গ্যাসের রেগুলেটর খোলা ছিল। পিকু মাকে খুব ভালোবাসতো বাবা, খুব। মাও খুব ভালোবাসতো ওকে। আমরা মাছ না খেলেও পিকুর জন্য মা মনে করে মাছ আনতো। পিকু একদিন না এলে মা খুঁজতে বেরোতো। তাহলে আমি মেরেছি? তোর মামাদের ধারণা তাই। আমি জেলে গেলে তোকে কে দেখবে? তুই একটু পুলিশকে বলিস বাবা। তুই বলিস যে তুইও বাড়িতেই ছিলি। তুই বলিস তোর বাবা খুন করেনি। তোর মামাদের অনেক টাকা তাজু, ওরা আমাকে জেল খাটিয়েই ছাড়বে না হলে। আমার ব্যবসা ডাউন, বাজারে অনেক ধার দেনা। আমি যদি বেঁচে যাই তাহলে তোর মায়ের নামে ব্যাংকে যে টাকা পয়সা আছে সেগুলো আমিই পাবো। তাছাড়া একটা বড় অ্যামাউন্টের পলিসি করেছিলাম
1 মাস আগেই, ওটাও আমি পাবো। তোকে একটা গাড়ি কিনে দেব, তোর তো শখ। 18 বছর হলেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবি। তোর মায়ের জন্য আমার কষ্ট হয় না ভাবিস? রাতের পর রাত ঘুম নেই। মাথা ঝুঁকে আছে তাজুর, ধীরে ধীরে মাথা নাড়ছে সে। ফোন বাজছে বাবা তোমার, ফোন বাজছে বাবা তোমার। বিভ্রান্ত বিমল তাড়াতাড়ি ফোন তুলেই ফ্যাকাশে মুখ বলল, থানা থেকে। বাবা তুই ধরে বল, বাবা ঘুমোচ্ছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, এখন ডাকা যাবে না, ফোনটা ধর। গলা শুকিয়ে আসছে তাজুর, কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার বাবা মেডিসিন খেয়ে ঘুমোচ্ছে, বাবা খুব অসুস্থ। কথা শেষ হতেই বিমল উত্তেজিত জিজ্ঞেস করলো, কি বললো, কি বললো বল? কাল সকালে আসবে, তোমাকে থাকতে বলেছে। পাণ্ডুবর্ণ মুখ বিমলের, হাত পায়ে প্রচণ্ড খিঁচুনি ধরেছে যেন। অসম্ভব দ্রুততার সঙ্গে নার্ভ কাঁপছে। বিমলকে দেখে ভয় পেয়ে গেছে তাজু। বিমল উত্তেজিত হয়ে ঘরময় পায়চারি করতে শুরু করেছে। উন্মত্ত বলল, আমি পালিয়ে যাব, না হলে সাক্ষাৎ জেল, যাবজ্জীবন, ফাঁসিও হতে পারে। সুরঙ্গমা বোধহয় আমাকে ছাড়লো না, এ হতে পারে না, আমি ধরা দেব না, কিছুতেই না, আমি পালাবো। তুমি পালালেও ঠিক ধরা পড়ে যাবে বাবা, পালিও না। আর তুমি দোষ না করলে ঠিক প্রমাণ হবে। উন্মত্ত হয়ে গিয়েছে বিমল, ঘরের মধ্যে দাপাদাপি করছে আর চিৎকার করছে, সুরঙ্গমা আমাকে ছাড়লো না, আমাকে ছাড়লো না। আচমকাই জোরে জোরে শ্বাস টানলো বিমল, উত্তেজিত হয়ে বলল, পেচ্ছাপের গন্ধ তাজু, বেড়ালের পেচ্ছাপের গন্ধ, কি সাংঘাতিক, ও মাগো। তাজুর চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, গন্ধটা সেও পেয়েছে। ভয়ে হাত পায়ে খিঁচুনি ধরে আসছে যেন। কি করণীয় সেও বুঝে উঠতে পারছে না। বিমল কোথায় লুকোবে ঠিক করতে পারছে না। খাটের তলায় ঢুকেও বেরিয়ে এসেছে, আলমারির দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়েও পারল না, বাথরুমে ঢুকেও ছিটকে বেরিয়ে এসেছে। এখানে না, এখানে না বলতে বলতে দৌড়ে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সশব্দে। তাজু ভয়ে আতঙ্কে চিৎকার করছে বাইরে থেকে, বাবা দরজা খুলো না, দরজা খুলো না বাবা, যদি বাঁচতে চাও, ও এসেছে, ও এসেছে বাবা। পাটকিলে বেড়ালটা যে ঘরের মধ্যে কিভাবে এলো বোঝার মতো অবস্থাও নেই তাজু, বিস্ময়বোধও নেই এই আকস্মিক ঘটনায়। বেড়ালটা বিছানার উপর এক লাফে উঠে তাকে দেখছে। সরি, খুব ক্ষীণস্বর বলল তার গলা দিয়ে, খুব ক্ষীণস্বর বেরোলো তার গলা দিয়ে, পিকু, পিকু। স্বগতোক্তি করলো সে, পিকুই তো, মায়ের পিকু, কিন্তু তুই তো মায়ের সঙ্গেই পুড়ে। কেঁপে গেল গলার স্বর, ভূত, ঘোস্ট, ও গড, ও গড। আচমকাই রান্নাঘরের ভেতর থেকে অমানসিক চিৎকার, পুরো বাড়িটায় যেন কেঁপে গেল। বিকট চিৎকার বিমলের, সেই চিৎকারের প্রতিধ্বনি সমস্ত বাড়ি ঘর জুড়ে। সঙ্গে সঙ্গেই তাজু ছুটে গিয়েছে রান্নাঘরের দিকে, ধাক্কা দিয়েছে দরজায়। ব্যায়াম করা চেহারায়
তাকে রীতিমতো 18-19-এর ছেলে মনে হয়। পেশির জোরও তার বেশি। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিয়েও পারছে না সে। সঙ্গে সঙ্গে চিৎকার করছে, দরজা খোলো বাবা, দরজা খোলো। বিছানার উপর বিড়ালটা নেই। ঘরময় খুঁজেও দেখতে পেল না বেড়ালটাকে সে। প্রতিবেশীরা ছুটে আসার আগেই রান্নাঘরের দরজা নিজে থেকেই ভেঙে পড়ল। তাজু তাজু জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখলো গ্যাস জ্বলছে। বিমলের মাথাটা সজোরে চেপে ধরে রয়েছে বেড়ালটা সেই আগুনের উপর, অথচ তার গায়ে আগুন লাগেনি। বিমলের মাথার খুলি ফেটে গিয়েছে, তার মাথার সমস্ত চুল পুড়ে গিয়েছে, ঘিলু বেরিয়ে আগুনে পুড়েছে। ঘিলু বেরিয়ে আগুনে পুড়েছে। দাউ দাউ আগুনের মধ্যে বিমলের মুখ। সে যে নড়াচড়া করতেও পারেনি, কোনো রকমে প্রতিরোধই করতে পারেনি। তার শরীরের অবস্থান দেখেই বোঝা যাচ্ছে। বিকট গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। মাংস, ঘিলু, চুল পোড়ার গন্ধে বমি আসতে আসতেই জ্ঞান হারালো তাজু। লুটিয়ে পড়ল রান্নাঘরের দরজার সামনেই। লুটিয়ে পড়ার আগের মুহূর্তে সে দেখলো পাটকিলে বেড়ালটা তার পাশ থেকে বেরিয়ে গেল। এই গল্পটা এখানেই শেষ হলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।